টেক কোশ্চেন নবম দশম শ্রেণীর ক্লাসের 9 নাম্বার কোশ্চেন হচ্ছে টেক কোশ্চেন। আর সব মিলে 11টা গ্রামার। তো সেখানে 5 মার্ক, 5টা বাক্য আসবে, একটাতে 1 করে 5 মার্কের তোমার টেক কোশ্চেন আনসার করতে হবে। So before going to start our lesson exercise, at first I want to discuss with you actually what is tek question and how we can do it and how we have to practice day by day. So let's start to know actually what is tek question. So tek question বুঝতে গেলে আগে তোমাকে বুঝতে হবে tek শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেওয়া আর কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে যে প্রশ্ন। সো তাহলে কি দাঁড়ালো? টেক কোশ্চেন তো প্রশ্ন জুড়ে দেওয়া। তাহলে প্রশ্ন করলে কি টেক কোশ্চেন? না, এখানে একটু খেয়াল করো, কারণ প্রশ্ন করলেই টেক কোশ্চেন হবে না। ইংরেজি গ্রামারে টোটাল 4 ধরনের কোশ্চেন করা হয়ে থাকে: ইয়েস নো কোশ্চেন, ডব্লিউএস কোশ্চেন, টেক কোশ্চেন, কমন টেক। সো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে টেক কোশ্চেন। টেক কোশ্চেন ডেফিনেশনটা হচ্ছে বাক্য বা কথার সত্যতা যাচাইকেই টেক কোশ্চেন বলে। তুমি যখনই your experience to say something, you want to prove the sentence, is it true or right, true or wrong, so then you ask some question. So actually that the word, that sentence is called টেক কোশ্চেন। দেখো আমাদের বুঝতে সুবিধার্থে আমি এখানে একটা বাক্য লিখেছি, হি ইজ অনেস্ট, তিনি সৎ, সে সৎ। তাহলে এটা টেক কোশ্চেনটা কি হবে? তাই নয় কি, মানে তুমি জানতে চাচ্ছ সে সৎ, কথাটা সঠিক কিনা। হি ইজ অনেস্ট, তাহলে কি হবে? ইজেন্ট হি। সো বাংলাতে হচ্ছে তাই নয় কি, আর ইংলিশ হবে ইজেন্ট হি। সো বাংলাতে আমরা মোটামুটি কষ্টটা প্রায় সবাই বুঝি যে তাই নয় কি, তাই না, তাই কি। কিন্তু ইংরেজিতে যখন তুমি টেক কোশ্চেন করতে যাবে তোমাকে অবশ্যই 3টা জিনিস এট ফার্স্ট দেখতে হবে। প্লিজ তোমরা খাতা কলম নাও এবং এগুলো লিখে নাও, খাতায় লিখে বারবার প্র্যাকটিস করো। যে অক্সিলারি ভার্বের ব্যবহার, নাম্বার 1 হচ্ছে অক্সিলারি ভার্ব সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে। তুমি বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব না ছিল তাহলে তুমি কোনো মতেই টেক কোশ্চেন করতে পারবে না। নাম্বার 1 হচ্ছে অক্সিলারি ভার্বের ব্যবহার। খেয়াল করো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, এই ধরনের যতগুলো প্রায় 26টা ওয়ার্ড আছে এগুলো তোমাকে আলাদা করে মুখস্থ করতে হবে। এরপর হচ্ছে নট এর ব্যবহার। দ্যাট মিনস বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে ট্যাগে নট আসবে না, আর বাক্যে নট না থাকলে ট্যাগে অবশ্যই আসবে। এটা হচ্ছে বেসিক্যালি নটের ব্যাপার। থার্ড, সাবজেক্টের প্রোনাউন। তাহলে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রোনাউনের সাবজেক্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাহলে আমরা এখানে যতগুলো নাউন সম্পর্কে আমাদের জ্ঞান আছে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা নাউনের প্রোনাউনটা কি। সো টেক কোশ্চেন করার পূর্বে তোমাকে অবশ্যই অক্সিলারি ভার্বের ব্যবহার, নটের ব্যবহার এবং সাবজেক্টের প্রোনাউন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আর তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখতে থাকো। প্রতিটা টপিকস যতগুলো ক্লাস প্রয়োজন হবে আলোচনা করা হবে। ইনশাল্লাহ তোমরা তোমাদের সব ধরনের ইনফরমেশনগুলো পেয়ে যাবে। ওকে, এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় খেয়াল করো, টেক কোশ্চেন কিন্তু সব ধরনের বাক্যের টেক কোশ্চেন হয় না। যদি অনেক ধরনের সেন্টেন্স আমরা ইংরেজিতে পেয়ে থাকি, তো টেক কোশ্চেন মূলত 5 ধরনের বাক্যের হয়ে থাকে: অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, কমপ্লেক্স, কম্পাউন্ড। খেয়াল করো 5 ধরনের বাক্যের টেক কোশ্চেন হয়ে থাকে। So dear students, today I try to discuss about টেক কোশ্চেন about only on assertive sentence. আমরা এখন assertive sentence এর টেক কোশ্চেন সম্পর্কে জানব। assertive sentence, তাহলে আমরা আজকের ক্লাসে তাও পুরোপুরি assertive sentence এর কয়েকটা রুল সম্পর্কে আমরা বা কয়েকটা সেন্টেন্সের টেক কোশ্চেন জানার চেষ্টা করব। সো দেখো, দে আর প্লেইং, দে আর প্লেইং, তাহলে টেক কোশ্চেন কি হবে? নাম্বার 1, এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, তাহলে আমি অবশ্যই কি লিখবো? অক্সিলারি ভার্ব লিখবো। আর এখানে নট আছে নাই, তাহলে আরেন্ট, আরেন্ট। তাহলে খেয়াল করে দেখো, দে আর প্লেইং, তাহলে দে আর প্লেইং, এখানে আর আছে আর বসে গেছে, আর নট নাই, নট, আর্ট, আর্ট, আর সাবজেক্ট হিসেবে কি আছে? দে। তাহলে আমাকে আর প্রোনাউনের চিন্তা করতে হচ্ছে না, যেহেতু এখানে দে অলরেডি প্রোনাউন, তাহলে প্রোনাউনটাই কি?
বসে গেল। তাহলে দে আর প্লেইং আরেন্ট দে। করিম এন্ড রহিম আর প্লেইং। ঠিক একইভাবে এখানে কি আছে, আর আছে, আর বসবে। আর নট নাই, তাহলে এখানে কি বসবে, নট বসবে। নট সম্পর্কে এটাই তোমাকে এই জ্ঞানটা ক্লিয়ার রাখতে হবে যে নট নাই, নট বসে যাবে বাস। এরপরে করিম এন্ড রহিম, তাহলে শুধু করিম হলে আমরা কি লিখতাম, হি, বা রহিম হলে হি লিখতাম। যেহেতু করিম এন্ড রহিম, তাহলে কি লিখবো, দে। তাহলে দুটা বাক্যের আমরা দেখতেছি ট্যাগ একই। দে আর প্লেইং আরেন্ট দে, করিম এন্ড রহিম আরেন্ট দে। শি ইজ নট রিডিং, সে পড়তেছে না। তুমি বাংলাটা একটু কম বুঝলেও চলবে এই ট্যাগ কোশ্চেনে, তুমি স্ট্রাকচারটা বুঝো। শি ইজ নট রিডিং, হি ইজ আছে, আমরা অক্সিলারি ইজ বসাবো। আর নট আছে যেহেতু, আর এখানে নট বসবে না। এটাই হচ্ছে নটের ব্যবহার। সেন্টেন্সে নট থাকলে আর ট্যাগে নট আসবে না। আর শি বসে যাবে। তাহলে বাক্যটা কি দাঁড়াবে, ইজ শি। আর মাদার লাভস হার চাইল্ড, মাদার লাভস হার চাইল্ড, মা তার শিশুকে ভালোবাসে। তাহলে লাভস, এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে, যদি অক্সিলারি ভার্ব না থাকে, যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে অবশ্যই তোমাকে তখন ডু ডাজ ডিডের ব্যাপারটা জানতে হবে। ডু ডাজ ডিড, খুব খেয়াল করো ভালো করে। ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। যখনই অক্সিলারি ভার্ব থাকবে না, তখন ট্যাগ কোশ্চেনে তোমাকে ডু ডাজ ডিড আনতে হবে। আর প্রতি 5টা বাক্যের মধ্যে দেখবে যে একটা বা 2টা বাক্য কিন্তু এরকমই থাকবে। সো লিসেন ভেরি কেয়ারফুলি, লুক এট দ্য বোর্ড অ্যান্ড লিসেন টু ইট ভেরি কেয়ারফুলি। ডু ডাজ ডিড কখন আসবে, যদি অক্সিলারি ভার্ব না থাকে। এই বাক্যে অক্সিলারি ভার্ব নাই, তাহলে লাভস, তাহলে কি হবে, ডাজ। আর নট আছে, খেয়াল করো, নাই, তাহলে ডাজেন্ট। আর মাদার, মাদারের প্রোনাউন কি হবে, শি। আর সাবজেক্টের প্রোনাউন কি হবে, এটা যদি ধারণা কম থাকে, তুমি অবশ্যই প্রোনাউনের অধ্যায় ভালোভাবে পড়বে, তারপর ট্যাগ কোশ্চেন করতে পড়বে। এরপরে দ্য মাদার রোজ ইন হার। মাদার, দ্য মাদার, আগে তোমাকে পার্থক্যটা বুঝতে হবে। মাদার মা, আর দ্য মাদার মাতৃত্ব। দ্যাট মিনস দ্য মাদার, এটা একটা কোয়ালিটি বা গুণ, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রোনাউন সাধারণত কি হয়, ইট হয়। তো রোজ, রোজ হচ্ছে তোমার রাইজের ফার্স্ট ফর্ম। কিসের ফার্স্ট ফর্ম, রাইজের ফার্স্ট ফর্ম। তো রাইজের ফার্স্ট ফর্ম রোজ, তাহলে কি আসবে, ডিড আসবে। আর এখানে নট নাই, তাহলে নট আসবে, ডিডেন্ট। আর দ্য মাদারের প্রোনাউন কি হবে, তাহলে আবার বলি, খেয়াল করো, মাদার শি, কিন্তু দ্য মাদার ইট। কেন, কারণ দ্য মাদার বলতে এখানে একটা গুণ বোঝাচ্ছে, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। দ্য মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। নাম্বার 6, নাম্বার 6, ক্লিনার সিক্স। খেয়াল করো, এখানে আমি 6 নাম্বার, 7, 8 এই 3টে বাক্যের ট্যাগ কোশ্চেন বলতে গিয়ে 2টা কাজ করবে। একসাথে ট্যাগ কোশ্চেনের আলোচনা করবো, পাশাপাশি ডু ডাজ ডিডের ব্যাপারটাও বলবো। সো প্লিজ স্টুডেন্ট কেয়ারফুলি নোটিস দ্যাট। রিনা সিংস, তাহলে আমরা বুঝবো যে কখন ডু ডাজ ডিড বসবে, যখন অক্সিলারি ভার্ব থাকবে না। ক্লিয়ার, এই আইডিয়া আশা করি সবার ক্লিয়ার। যখন অক্সিলারি ভার্ব থাকবে না, তখন ডু ডাজ ডিড বসবে। কিন্তু কখন ডু, কখন ডাজ, কখন ডিড বসবে। তো খেয়াল করো, এই 3টে বাক্যের ব্যবহার বুঝলেই তুমি এটা বুঝে যাবে। রিনা সিংস, তাহলে এখানে ভার্বের সাথে এস আছে, আমাকে বুঝে নিতে হবে এখানে কি বসবে, ডাজ। আর এই বাক্যে নট নাই, তাহলে কি হবে, ডাজেন্ট। আর রিনার প্রোনাউন কি হবে, শি, তাহলে ডাজেন্ট শি। ক্লিয়ার, আই হোপ। উই সি, তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো এস ছিল, এই জন্য ডাজ। প্রেজেন্ট ফর্ম, এই জন্য কি বসবে, ডু। তাহলে ডু, নট নাই, তাহলে নট বসবে। আর এখানে উই এর প্রোনাউন কি হবে, উই। খুব সাবধান, উই এর প্রোনাউন কিছু বোঝার দরকার নাই, উই এর প্রোনাউন কি বসবে, উই বসবে। আর দে স্যাং, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। আমাকে এখানে স্ট্রং বা উইক বা ক্লিয়ারলি জানতে হবে। স্যাং, সিং, স্যাং, সাং। তাহলে যখনই ভার্বের ফার্স্ট ফর্ম আসবে, তখনই কি বসবে, তখনই ডিড। ডিড আর নট নাই, নট বসবে, ডিডে কি বসবে, দে। Dear students, I hope you got the idea where you use do, does, did.
আশা করি ডু ডাজ ডিডের ব্যবহার ক্লিয়ার। সো আমরা আজকে অ্যাসারেটিভ সেন্টেন্সের 8টা বাক্য নিয়ে কথা বললাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে আমরা আরো অন্যান্য বাক্য আলোচনা করবো, তবে এখানে অ্যাসারেটিভের আরো কিছু বাক্য রয়েছে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আর থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ওয়েলকাম টু দ্য নেক্সট ভিডিও ইনশাল্লাহ। টিল দেন আল্লাহ হাফিজ।